আচ্ছা, আজকে সেমিস্টার 6-এর 9 নম্বর ক্লাস। তা আজকে অঙ্ক পড়াবো হচ্ছে 1, 2, 3টে ছোট ছোট অঙ্ক করাবো। তা প্রথম অঙ্কটা হচ্ছে সিইউ বিকম অনার্স 2004-এর অঙ্ক, খুবই ছোট অঙ্ক। অঙ্কটা একবার আমি পাঠিয়েছি, তোদের হোয়াটসঅ্যাপ করে পাঠানো হয়েছে। অঙ্কটা একটুখানি সামনে রাখো, রেখে একটুখানি দেখো। লেখা আছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট গ্রস প্রফিট রেশিও। কি কি দেওয়া আছে ইনফরমেশন? বার করতে বলেছে গ্রস প্রফিট রেশিও। ইনফরমেশনে দেওয়া আছে ওপেনিং স্টক 50,000, ক্লোজিং স্টক হচ্ছে 1.2 টাইমস অফ ওপেনিং স্টক, স্টক টার্নওভার 4 টাইমস, সেলস 2,50,000। এই হচ্ছে ইনফরমেশন। এখান থেকে গ্রস প্রফিট রেশিও বার করতে হবে। তা আমরা প্রথমে দেখি গ্রস প্রফিট রেশিওর ফর্মুলাটা কি। তাই তো, গ্রস প্রফিট বাই সেলস ইন্টু 100, এটা হচ্ছে ফর্মুলাটা। সিম্পল ফর্মুলা। এটাকে আমি একটু যদি চেঞ্জ করি, এটা লেখা যেতেই পারে। গ্রস প্রফিট মানে কি? সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, তাহলেই সেটা গ্রস প্রফিট, ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। এবার কথা হচ্ছে, আমাকে তার অঙ্কটার মধ্যে সেলসটা দেওয়াই আছে, ঠিক আছে, সেটা নিয়ে অসুবিধা নেই। তাহলে মিসিং ইনফরমেশন হচ্ছে এই কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ডটা বার করতে পারলেই আমার গ্রস প্রফিট রেশিওটা বেরোবে। এবার কস্ট অফ গুডস সোল্ড আমি কোথা থেকে বার করব? তাহলে এখানে অঙ্কে দেখো, এমন একটা রেশিও দেওয়া আছে যে রেশিওটাতে কস্ট অফ গুডস সোল্ডটা কাজে লাগে, সেই রেশিওটা বলা আছে। সেই রেশিওটা কি? স্টক টার্নওভার। স্টক টার্নওভারের ফর্মুলাটা কি? কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। স্টক টার্নওভার হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। অ্যাভারেজ স্টকটা ফর্মুলাটা কি? অ্যাভারেজ স্টকটা কি? ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2। এই তো। এবার ওপেনিং স্টক তোমাকে দেওয়া আছে 50,000, ক্লোজিং স্টক বলেছে 1.2 টাইমস অফ ওপেনিং স্টক, সেটাও বার করে নিতে পারবো, অ্যাভারেজ স্টক বার করে নিতে পারবো। এবার স্টক টার্নওভারের ভ্যালুটা দিয়ে দিয়েছে 4 টাইমস, তাহলে এইখানে এই রেশিওতে অ্যাভারেজ স্টকটা ফেললেই কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে যাবে। আর কস্ট অফ গুডস সোল্ড বেরোলে গ্রস প্রফিট রেশিও বার করাটা কোনো ব্যাপার না। একটু দেখে নাও। হয়েছে দেখা? তাহলে এবার অরিজিনাল সলিউশনটা শুরু করি। ওপেনিং স্টক দেওয়া আছে 50,000,
ক্লোজিং স্টক হচ্ছে ওপেনিং স্টকের 1.2 টাইমস, মাল্টিপ্লাই করো তাহলে বেরোবে 60,000, বেরোলো। দেয়ারফর অ্যাভারেজ স্টক হচ্ছে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে 50,000 প্লাস 60,000 ডিভাইড বাই 2, তাহলে আছে রুপিস 55,000। পরিষ্কার? আচ্ছা, এবার স্টক টার্নওভার equal to cost of goods sold divided by average stock or এটা দেওয়া আছে কত 4 টাইমস 4 by 55,000, এটা দেওয়া আছে। therefore cost of goods sold equal to 55,000 into 4 equal to rupees 2,20,000। দেখে নাও। তাহলে গ্রস প্রফিট কত? গ্রস প্রফিট হচ্ছে সেলস মাইনাস ক্লোজিং স্টক, এই কস্ট অফ গুডস সোল্ড, সরি, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। সেলস হচ্ছে 2.5 লাখ, তার থেকে কস্ট অফ গুডস সোল্ড 2,20,000 বাদ গেল, 30,000 হচ্ছে আমার গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিট রেশিওটা কত? $30,000 by 2.5 লাখ into 100 equal to 12%। দেখো হয়ে গেছে অঙ্কটা, খুবই সহজ অঙ্ক, 5-6 মিনিট লাগে অঙ্কটা করতে। এবারে আমরা নেক্সট প্রবলেমে যাব।
আচ্ছা, পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা খুব 3 লাইনের অঙ্ক। বলেছে কম্পিউট প্রোপ্রাইটারি রেশিও when debt equity ratio is 2/3, state the purposes for which these two ratios are computed. এটা লাস্টের টুকু থিওরি, ঠিক আছে। ডেট ইকুইটি রেশিও দেওয়া আছে, সেখান থেকে কনভার্ট করে তোমাকে প্রোপ্রাইটারি রেশিও বার করতে হবে। তো প্রথমে আমরা দেখে দিই প্রোপ্রাইটারি রেশিওর ফর্মুলাটা কি। প্রোপ্রাইটার্স অর শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস, এইটা হচ্ছে প্রোপ্রাইটারি রেশিওর ফর্মুলা। কিন্তু আমাকে কি দেওয়া আছে, ডেট ইকুইটি রেশিও। দেখো ডেট ইকুইটি রেশিও ফর্মুলাটা কি, টোটাল ডেট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স অর প্রোপ্রাইটার্স ফান্ড, ঠিক আছে। আচ্ছা, আমাকে দেওয়া আছে কি, দেওয়া আছে 2/3, 2/3। এবার দেখো টোটাল ডেটের জায়গায় আমি কি লিখতে পারি, টোটাল অ্যাসেট মাইনাস shareholders fund divided by shareholders fund। লেখা যেতে পারে টোটাল ডেট মানে কি, ভালো করে শুনবে, টোটাল অফ লায়াবিলিটি সাইড ইকুয়াল টু টোটাল অফ অ্যাসেট, এটা আমরা জানি তো, মানে টোটাল অফ লায়াবিলিটি সাইড ইকুয়াল টু টোটাল অ্যাসেট, এটা আমরা জানি। তো লায়াবিলিটিতে সাইডে কি থাকে, যে শেয়ার হোল্ডার্স ফান্ড থাকে আর এক্সটার্নাল লায়াবিলিটিস গুলো থাকে। এক্সটার্নাল লায়াবিলিটিস এর মধ্যে দুটো ভাগ, একটা নন কারেন্ট লায়াবিলিটিস মানে দ্যাট ইজ লং টার্ম লায়াবিলিটিস, আরেকটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস দ্যাট ইজ শর্ট টার্ম লায়াবিলিটিস। তাহলে টোটাল অ্যাসেট কিংবা টোটাল লায়াবিলিটি থেকে আমি যদি শেয়ার হোল্ডার্স ফান্ডটাকে বাদ দিই, তো বাকিটাই হচ্ছে আমার টোটাল ডেট। আসলে এইটা করলাম কেন, আমার প্রোপ্রাইটার্স ফান্ড, এই যে প্রোপ্রাইটারি রেশিও, এখানে টোটাল অ্যাসেটটা আমার আননোন, ঠিক আছে। মানে এটাও জানি না আমি, এটাও জানি না, দুটোর একটাও জানি না আমি, ঠিক আছে। এবার কি হচ্ছে, এখান থেকে আমি কি হচ্ছে টোটাল অ্যাসেট এবং এবার তার সঙ্গে এই যে প্রোপ্রাইটার্স ফান্ডের সঙ্গে টোটাল অ্যাসেটের যে রেশিওটা আছে, এখানেও কিন্তু আমি শেয়ার হোল্ডার্স ফান্ড ওপরে নিচে কমন, এখান থেকে আমি প্রোপ্রাইটারি রেশিওটাকে বার করব, ডিরাইভ করব। ডেট ইকুইটি রেশিও থেকে আমি প্রোপ্রাইটারি রেশিওতে যাব, মানে প্রোপ্রাইটার্স ফান্ডটাকে উপরে নেব, টোটাল অ্যাসেটটাকে নিচে নেব। এবার আমি কিভাবে নিচ্ছি, আচ্ছা, টোটাল অ্যাসেটটাকে আমি যদি টিএ লিখি, 2/3 ইকুয়াল টু TA মাইনাস SF ডিভাইডেড বাই SF, লেখা যেতে পারে। টোটাল অ্যাসেটটাকে টিএ লিখলাম, শেয়ার হোল্ডার্স ফান্ডটাকে SF লিখলাম। তোরা যদি প্রোপ্রাইটার্স ফান্ড লিখিস তাহলে PF লিখবি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ক্রস মাল্টিপ্লিকেশন হবে,
তাই তো 2SF ইকুয়াল টু 3TA মাইনাস 3SF। এটা এই পাশে আসবে, ভালো করে দেখে নাও। এই এসএফটা উপরে এসে 2 এর সাথে মাল্টিপ্লাই হয়েছে, তাই 2SF, 3টা এখানে গুণ হয়েছে 3TA মাইনাস 3SF। এবার 3SF নেগেটিভ ফিগার, এটাকে এই পাশে আনলাম, তাহলে যোগ করলে হলো 5SF আর এদিকে 3TA। এবার খেয়াল করো প্রোপ্রাইটারি রেশিওর ফর্মুলা কি? শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, মানে শেয়ার হোল্ডার্স ফান্ড উপরে থাকবে, টোটাল অ্যাসেট নিচে থাকবে, তাই তো? তাহলে খেয়াল করো, তাহলে এইটাকে আমি নিচে আনছি, দেখো হয়েছে দেখা। এবার আরেকটা জিনিস দেখে, আরেকভাবে দেখাচ্ছি। দেখো ডেট ইকুইটি রেশিও D/E 2/3। ই মানে ইকুইটি, শেয়ার হোল্ডার্স ইকুইটি মানে শেয়ার হোল্ডার্স ফান্ড, ঠিক আছে? তাহলে ই মানেটা কি? ই মানে হচ্ছে SF অর PF, মানে শেয়ার হোল্ডার্স ফান্ড অথবা প্রোপ্রাইটার্স ফান্ড। এবার খেয়াল করো, আমরা কি জানি? ডেট প্লাস ইকুইটি ইকুয়াল টু টোটাল অ্যাসেট, তাই তো? লায়াবিলিটি সাইডটা ভাবো, লায়াবিলিটি সাইডে শেয়ার হোল্ডার্স ইকুইটি মানে শেয়ার হোল্ডার্স ফান্ড রয়েছে, প্লাস অল ডেটস গুলো রয়েছে, যোগ করলে কি হয়? তোমার হচ্ছে টোটাল অ্যাসেট। তাহলে ডেট যদি 2 হয়, ইকুইটি হচ্ছে 3, তাহলে টোটাল অ্যাসেট কত? 5, তাই তো? তাহলে টোটাল অ্যাসেট কত হচ্ছে? 5। ডেট খেয়াল করো, ডেট যদি 2 হয় তাহলে ইকুইটি হচ্ছে 3, তাহলে টোটাল অ্যাসেট কত হচ্ছে? 5, ঠিক আছে? এবার তুমি খেয়াল করো যে তোমার প্রোপ্রাইটারি রেশিওর ফর্মুলাটা কি? প্রোপ্রাইটারি রেশিওর ফর্মুলাটা হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, তাই তো? শেয়ার হোল্ডার্স ফান্ড কত? 3, এখানে 3, আর টোটাল অ্যাসেট কত? 5। কি দাঁড়ালো? 3:5।
দেখে নাও। হ্যালো, হ্যাঁ বল। আমি বলছি কি রামগড়ে কুশলের বাড়িতে বলি সেখানে আসবি তো তুই? হ্যাঁ, ওখানে মানে ওই আনন্দ আশ্রম দিয়ে ঢুকবি, আনন্দ আশ্রম দিয়ে ঢুকবি, তাই তো? চিনিস না তাহলে তুই ছেড়ে দে। তুই পার্টি অফিসের সামনে নাকতলা মোড় থেকে আমাকে তুলবি। হ্যাঁ, তারপরে আমি বলে দেবো তুই জানা না, আমি বলে দিচ্ছি, আমি আগে তুই আমাকে ওই ওখান থেকে নিয়ে আমাকে কটায় নিবি? 9:30 না 10টা বল তাহলে। 9টা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, 9:30টাই চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9:30টায় আমি গাড়ি যাবো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা তুই কি ওই মামের ওই অ্যাডভান্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট নিতে আসতে পারবি কালকে? কালকে যদি পারিস কালকে নিয়ে, তাহলে কালকে একবারে নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, 9:30। হয়ে গেছে, এটা বোঝা হয়ে গেছে। খুব সিম্পল, এরকম ভাবে খুব ইজি আসে, কিন্তু অঙ্কটা করতে হবে এইভাবে, এইভাবেও করে দেওয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই, 2 লাইনের অঙ্ক। আচ্ছা, এবার কথা হচ্ছে যে থিওরিটিক্যাল পার্টটাই বলেছে যে এই দুটো রেশিও বানানোর পারপাসটা কি। একটা কথা হচ্ছে ডেট ইকুইটি রেশিওটার পারপাসটা হচ্ছে আমরা টোটাল অ্যাসেটে, ধরো এই যে 2:3, টোটাল অ্যাসেটে, টোটাল অ্যাসেট তো 5, টোটাল অ্যাসেটে আউটসাইডার, ডেট মানে হচ্ছে আউটসাইডার, আর ইকুইটি শেয়ার হোল্ডার হচ্ছে ইনসাইডার। মানে টোটাল অ্যাসেটে আউটসাইডার এবং ইনসাইডার এই দুই দলের রিলেটিভ শেয়ারটা আমরা দেখি। মানে এই 5 টাকা যদি টোটাল অ্যাসেট হয়, এর ফিনান্সিং আউটসাইডাররা করেছে 2, আর ইনসাইডার যারা তারা করেছে 3, তাই 2:3। ঠিক আছে। আর প্রোপ্রাইটারি রেশিও থেকে আমরা কি দেখি? প্রোপ্রাইটারি রেশিও হচ্ছে টোটাল অ্যাসেট 5, তার মধ্যে ইনসাইডারের অংশ কতটুকু। ঠিক আছে, এই টোটাল অ্যাসেট থেকে ইনসাইডারের এই 5 থেকে 3 বাদ দিলে সেই 2ই থাকে, ডেটটাই থাকে। বুঝতে পারছি, টোটাল অ্যাসেট থেকে এসএফ এটাকে বাদ দিলে সেই ডেটটাই থাকে। তার মানে কি, ডেট ইকুইটি রেশিও দিয়ে যেরকম প্রোপ্রাইটারি রেশিও বার করা যায়, আবার প্রোপ্রাইটারি রেশিও দিয়ে ডেট ইকুইটি রেশিওটা বার করা যায়। ঠিক আছে, এটা আমি থিওরিতে লিখে দিয়েছি, দেখে নিন, খুব সহজ। আচ্ছা, এবার আসছে প্রবলেম 8, আজকের লাস্ট অঙ্ক, এই ক্লাসের লাস্ট অঙ্ক 2007-এ। এখানে আমি যেটা বললাম ঠিক উল্টোটা। এখানে বলেছে কম্পিউট ডেট ইকুইটি রেশিও অ্যান্ড কমেন্ট অন ইট। তোর হচ্ছে প্রোপ্রাইটারি রেশিও হচ্ছে 1:3। প্রোপ্রাইটারি রেশিও থেকে আমাকে ডেট ইকুইটি রেশিও
বার করতে লাগবে, ঠিক আছে? সহজভাবে দেখো, টোটাল ডেট বাই প্রোপ্রাইটার্স ফান্ড, এই ফরম্যাটে আমি আসবো, তাই তো? প্রোপ্রাইটারি রেশিওর ফর্মুলা জানিস? প্রোপ্রাইটার্স ফান্ড বাই টোটাল অ্যাসেটস। তো প্রোপ্রাইটারি রেশিও কি দেওয়া আছে? 1/3 ইকুয়াল টু প্রোপ্রাইটার্স ফান্ড বাই টিএ, ঠিক আছে? और 1/3 इक्वल टू पीएफ बाई টোটাল অ্যাসেট মানে কি আমি বললাম? টোটাল অ্যাসেট এর আগের বারও দেখালাম, পিএফ প্লাস টোটাল ডেট, তাই তো? টোটাল অ্যাসেট মানে কি? প্রোপ্রাইটার্স ফান্ড প্লাস টোটাল ডেট, লায়াবিলিটি সাইড ধরে। তাহলে এখানে টোটাল অ্যাসেটের জায়গায় আমি কি লিখতে পারি? পিএফ প্লাস টোটাল ডেট। এবার ক্রস মাল্টিপ্লাই করো, और पीएफ प्लस टोटल डेट इक्वल टू 3pf, क्रॉस মাল্টিপ্লাই করলাম 3pf, এখানে pf প্লাস টোটাল ডেট, और টোটাল ডেট इक्वल टू 3pf माइनस pf, এটাও পাশে গেল, और টোটাল ডেট ইকুয়াল টু 2pf, ঠিক আছে? এবার ডেট ইকুইটি রেশিও হচ্ছে টোটাল ডেট বাই প্রোপ্রাইটার্স ফান্ড, তাহলে और pf इक्वल टू 2/1, দেখে নাও। তাহলে ডেট ইকুইটি রেশিও 2:1, খুব সিম্পল। আগে আমরা ডেট ইকুইটি রেশিও থেকে প্রোপ্রাইটারি রেশিওতে গেছি, এটাতে প্রোপ্রাইটারি রেশিও থেকে ডেট ইকুইটি রেশিওতে গেলাম, ঠিক আছে? এটা আরেকভাবেও দেখতে পারো, যেটা আমি বলেছিলাম যে দেখো এখানে প্রোপ্রাইটারি রেশিওটা কি বলেছে?
পিএফ বাই টিএ ইকুয়াল টু বলেছে 1/3, তাই তো 1/3। তাহলে প্রোপ্রাইটার্স ফান্ড যদি 1 হয়, টোটাল অ্যাসেট হচ্ছে 3। প্রোপ্রাইটার্স ফান্ড যদি 1 হয়, টোটাল অ্যাসেট হচ্ছে 3। তাহলে দেখো ডেট ইকুয়াল টু টিএ মাইনাস পিএফ, তার মানে 3 মাইনাস 1 ইকুয়াল টু 2, তাই তো? পরিষ্কার। প্রোপ্রাইটার্স ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট ইকুয়াল টু 1/3। তার মানে প্রোপ্রাইটার্স ফান্ড যখন 1, টোটাল অ্যাসেট হচ্ছে 3। তা টোটাল অ্যাসেট থেকে প্রোপ্রাইটার্স ফান্ডটা বাদ দিলে বাকিটা কি থাকে? ডেট। ডেট মানে হচ্ছে 2। তাহলে ডেট বাই প্রোপ্রাইটার্স ফান্ড ইকুয়াল টু কত হবে? 2/1, তাই তো? তাহলে রেশিওটা কি দাঁড়ালো? 2:1। সিম্পল। দেখে নাও। বোঝা গেছে? ডেট ইকুইটি রেশিও 2:1। এই ডেট ইকুইটি রেশিও 2:1 এর মানে কি? প্রতি 1 টাকা নিজস্ব মূলধনের এগেনস্টে বাইরে তোমার দায় আছে, লোন আছে তোমার হচ্ছে 2 টাকা। প্রতি 1 টাকা নিজের ক্যাপিটালের এগেনস্টে বাইরের থেকে লোন আছে তোমার 2 টাকা। ঠিক আছে? যখন নাকি নিজস্ব মূলধনের তুলনায় ঋণ মূলধনের পরিমাণটা বেশি হয়, তখন সেই ফান্ডটাকে বলা হয় হাইলি গিয়ার্ড ক্যাপিটাল। কারণ ইন্টারেস্ট বাবদ অনেক বেশি খরচা তাকে করতে হয়, তখন সেই কোম্পানিকে করতে হয়। সেই ইন্টারেস্ট বাবদ যে খরচা করা হয় সেইটা দিয়েও যখন অতিরিক্ত লাভ আমরা করতে থাকি, তখন সেটাকে বলা হয় হাইলি গিয়ার্ড ক্যাপিটাল, যেটাকে ফিনান্সিয়াল লিভারেজ বলে। তোরা লিভারেজ চ্যাপ্টারে পড়েছি, সেটাকে ফিনান্সিয়াল লিভারেজ বলে। ঠিক আছে? এই ফিনান্সিয়াল লিভারেজের মাধ্যমে কি করা হয়? আর্নিং পার শেয়ারটাকে ইনক্রিজ করা হয়। নিজস্ব মূলধন কম মানে কি? শেয়ার হোল্ডারের সংখ্যাটা কম, তার মানে শেয়ারের সংখ্যা কম, এবং আর্নিং পার শেয়ারটা তখন হচ্ছে বেশি হবে। একটা নির্দিষ্ট হারে ইন্টারেস্ট দেওয়ার পর যে বাকিটা পড়ে থাকবে সেটা শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ হবে। যদি লোনের টাকা খুব ভালো করে ব্যবহার করা যায়, কারণ ঋণের ক্ষেত্রে কি হয়? বাইরের ঋণে তো তুমি নির্দিষ্ট হারে ইন্টারেস্ট দেবে। বাজারে যদি স্বাভাবিক মুনাফার হার ইন্টারেস্টের থেকে বেশি হয়, অনেক বেশি হয়, তুমি আর্ন করতে পারো, তাহলে স্বাভাবিকভাবে আর্নিং পার শেয়ারটা বাড়বে। কিন্তু সেখানে একটা ফিনান্সিয়াল রিস্ক আছে। তার কারণ তোমার নিজস্ব মূলধনের তুলনায় দ্বিগুণ তুমি অর্থ বাইরের থেকে ঋণ করেছো। তোমার দীর্ঘকালীন ঋণ পরিশোধের ক্ষমতা তোমার ব্যাঘাত ঘটতে পারে, ক্ষমতা কমে যেতে পারে, একটা ফিনান্সিয়াল রিস্ক থাকে। কিন্তু কথাই হচ্ছে নো রিস্ক নো গেন। রিস্কটা না নিলে তোমার গেনটা হবে করতে। ঠিক আছে? এই কমেন্টেই লিখে দেওয়া আছে, দেখতে পাবে। তবে এই 2:1 হচ্ছে আইডিয়াল রেশিও ডেট ইকুইটির ক্ষেত্রে। 2:1 এর উপরে হয়ে গেলে তখন সেটা রিস্কি হয়ে যায়, অনেক রিস্কি সিচুয়েশন। এই পর্যন্ত থাক, এর পরের দিন আবার ক্লাস নেব।